সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর অনুষ্ঠানের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু দৈনিক পত্রিকা উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলো, 44,000 গ্রেপ্তার, জামিনে 73%, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, গণপরিষদ সহ নানা বিকল্প আলোচনায়, গুপ্ত স্বৈরাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে, সমাবেশে তারেক রহমান। দৈনিক আমার দেশ, খাগড়াছড়ি ফের উত্তপ্ত, সক্রিয় বিশেষ মহল, 2 উপজেলা 144 ধারা জারি, সহিংসতা ঘটাতে বিপুল অর্থ ঢালার অভিযোগ, আওয়ামী লীগ নেতার ইন্ধন। জাতিসংঘ সদর দপ্তর, বিএনপি কর্মীদের শোডাউন, ভয় পালালো আওয়ামী লীগরা, আন্দোলন দমনে কর্নেল রাজীবকে গুলি নির্দেশ দেন শেখ হাসিনা, টেলিফোন আলাপ ফাঁস। দৈনিক ইত্তেফাক, প্রফেসর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন বিশ্ব নেতাদের, বিদেশে আটকে নির্যাতন, নিঃস্ব হচ্ছে বহু পরিবার, অবৈধ পথে বিদেশ যাত্রার। দৈনিক ইনকলাব, অর্থনীতির স্বার্থে দরকার দ্রুত নির্বাচন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে অর্থনৈতিক ক্ষতি তত বাড়বে, ডক্টর ফাহমিদা খাতুন, সিবিডি নির্বাহী পরিচালক। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান। প্রফেসর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। দৈনিক নয়া দিগন্ত, বিশ্ব নেতাদের সমর্থন, অধিবেশনের সাইড দিনে ডক্টর ইউনূসের সাথে বৈঠক, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় 53 সাক্ষ্য সম্পন্ন, মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে যুক্তিতর্ক শুরু। ঐক্যবদ্ধ না হলে আগামীতে গুপ্ত স্বৈরাচার আবির্ভাব হতে পারে, তারেক রহমান। দৈনিক যুগান্তর, দেশে গুপ্ত স্বৈরাচার আবির্ভাব হতে পারে, কুমিল্লায় বিএনপি সম্মেলনে তারেক রহমান। বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে একাধিক সুপারিশ, ডাকসু ভোট নিয়ে তোলপাড়। সমকাল, ধর্ষণে জড়ালো শাস্তি হবে না মনে করে 27.58% আসামি, 2 দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা, খাগড়াছড়িতে অবরোধ, উত্তেজনা, 144 ধারা জারি। বাংলাদেশ প্রতিদিন, গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, তারেক রহমান। ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের, সংকট কাটছে রাজনীতিতে, নির্বাচনী সংলাপ শুরু আজ। কালের কণ্ঠ, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বেআইনি ও কারো পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হবে না। দৈনিক কালবেলা, প্রবাসী কারাবন্দী ভোট নিয়ে চ্যালেঞ্জ ইসি, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার ফিরতে পারে, তারেক রহমান। দেশ রূপান্তর, দর কষাকষি ছাড়াই স্টারলিংক, বিশ্ব নেতাদের সমর্থন ডক্টর ইউনূসকে, ভোট পর্যবেক্ষণে 73টি দেশি সংস্থা চূড়ান্ত। বণিক বার্তা, কোনো কর্মকর্তাকে বেআইনি নির্দেশ দেওয়া হবে না, সিইসি। দেশ পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস, প্রধান উপদেষ্টাদের সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ। মানবজমিন, দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, তারেক রহমান। ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ডক্টর ইউনূস। ডেইলি স্টার, implementing July Charter, Commission reddies multiple options for government, a peek into London lives of ousted AL leaders. New Age, dozens hurt in clashes during road blockade in Khagrachari, merge of government banks recommended BB governor. মোটা থেকে এই ছিল আমরা যেটা হচ্ছে যে সংলাপ, নির্বাচন এবং প্রধান উপদেষ্টার জাতিসংঘ যে অধিবেশনে যোগদান, সেটি নিয়ে মূলত আসলে পত্রিকাগুলোর লিড নিউজ। আমরা একটু খাগড়াছড়ির বিষয়টা দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে একটি ধর্ষণকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ব্লকেট চলছে, এবং আমরা যদি আমার দেশের লিডটাকে দেখি, যে এখানে বলা হয়েছে যে বিশেষ একটি মহল সক্রিয় রয়েছে। আসলে এই বিশেষ মহলটি কারা, কেন, তাদের উদ্দেশ্যটা কি, এই সময়ে পাহাড়কে অস্থিতিশীল করার যে টার্গেট, সেটি কেন? আসলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, এটা খুব সংবেদনশীল নিরাপত্তার ক্ষেত্রে এবং দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে। একাধিক কারণে এই সংবেদনশীলতা। প্রথমত হচ্ছে কি, এই 3টা পাহাড়ি জেলাতে এক সময় কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম শান্তি বাহিনীর মাধ্যমে। এরপরে তো শান্তি চুক্তি হয়, কিন্তু চূড়ান্তভাবে শান্ত এটা হয়নি। বাংলাদেশের ধরুন গত 53-54 বছর ইতিহাস যদি দেখি, পাহাড়ের ক্ষেত্রেও কিন্তু নানান ঘাত প্রতিঘাত আছে। আমরা সাম্প্রতিক যে ডেভেলপমেন্টটা দেখছি, যেমন এখন যে অস্থিরতাটা, এই অস্থিরতার মূল ইস্যুটা কি? ইস্যু হচ্ছে কি, একটা পাহাড়ি মেয়েকে ধর্ষণ করার কথা স্কুলে ছাত্রী,
এবং এই মেয়েটাকে ধর্ষণ করার যে অভিযোগটা করা হয়েছে একটা ছেলের বিরুদ্ধে, সেটা হচ্ছে সম্ভবত চয়নশীল বা এই ধরনের একটা নাম, তার বাড়িতে অ্যাটাক করা হয়েছে এবং তাকে খোঁজা হয়েছে। পরে দেখা গেল যে এই ছেলেটা হচ্ছে কি কাপ্তাইতে একটা পলিটেকনিকে পড়াশোনা করতেছে এবং ও এই এলাকাতে। এরপরে তার ছোট ভাইকে করা হলো এবং ছোট ভাই দেখা গেলো যে 9টার সময় ঘটনাটার জন্য মামলা করা হয়েছে, এই ঘটনা ঘটছে, অথচ সে 7টা থেকে প্রায় 9:45 পর্যন্ত ছিল হচ্ছে কি ওই যে পূজার যে শপিং এই জায়গায় ছিল। আমরা সাধারণত পাহাড়ে যেটা দেখি আর কি, এখানে দৃশ্যমান যে ঘটনাগুলো আছে এর পেছনে কিন্তু কতগুলো রহস্যজনক বিষয় ঘটে আর কি। যেমন এখানে গুজব ছড়িয়ে দেওয়া হয়, এই ধর্ষণ করা হলো, অমুককে খুন করা হয়েছে, কারা করছে, এই মুখ করছে, এবং তার কাউন্টারে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলা চালানো হয়। তো এটারও পিছনে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কি বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী ভারতের সম্পর্কের যে উত্থান পতন, এটার একটা প্রভাব যেন আমরা ওই জায়গাটাতে দেখতে পাই। আমরা গত সরকার যে 3টা টার্মে প্রায় 16-17 বছর ছিল, এই সময়ে ভারতের সাথে, আমাদের প্রতিবেশী ভারতের সাথে সবচেয়ে বেশি সুসম্পর্ক আমরা দেখতে পাই। এবং এর আগের বার যখন এই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল তখন তো শান্তি চুক্তি হয়েছিল, এবং এই শান্তি চুক্তি হওয়ার পরে যারা আসলে খাগড়াছড়ি ওই পারে যে ত্রিপুরা এবং অন্যান্য জায়গায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছিল তারা কিন্তু দেশে চলে আসে। কিন্তু এই পর্বটা একেবারেই শেষ হয়ে যায়নি। বিভিন্ন সময় এই যে চুক্তিটা বাস্তবায়নের প্রসঙ্গ নিয়ে বিভিন্ন অভিযোগ কিন্তু করা হচ্ছিল। এমনকি ওখানকার যে আঞ্চলিক পরিষদের লার্মা, মানে সন্তু লার্মা বিভিন্ন সময় যুদ্ধের হুমকি কিন্তু দিয়ে আসছে। তো এখন আবার যখন এই 24-এর বিপ্লবের পরে এক ধরনের ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা গেল, তখন আবার অস্থির হয়ে উঠল পাহাড়। এই জায়গাটাতে কিন্তু খুব সংবেদনশীলতা বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে। আমরা জানি এই 24-এর পরে ভারতের রিপাবলিক টিভি সহ কিছু টিভিতে খুব উস্কানিমূলক কিছু কথাবার্তা বলা বলছিল যে বাংলাদেশ চিকেন নেকের কথা বলে, এই যে ফেনী নেক যেটা আছে, মানে ফেনী সীমান্ত থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত খুব সংকীর্ণ অল্প একটু জায়গা, বলছে এটা কয়েক মিনিটের মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে, এটা দখল করা হবে, ভারত চাইলে মুহূর্তের মধ্যে এটা দখল করে নিতে পারে। তো এই যে বিষয়গুলো, এগুলো হয়তো বেসরকারি টিভিতে, যদিও রিপাবলিক টিভি হচ্ছে বিজেপির সাপোর্টার, কিন্তু এগুলোর একটা তাৎপর্য কিন্তু আছে। এইসব ঘটনার পরে যখন আমরা এই খাগড়াছড়িতে অশান্তিটা দেখছি, কুকি চীনের স্বাধীনতা ঘোষণার বিষয়গুলো দেখি, বিচ্ছিন্নতাবাদের নানান তৎপরতা, তো এইগুলো কিন্তু খুব সিগনিফিক্যান্ট ঘটনা বলে আমার মনে হয়। তো ফলে খাগড়াছড়িতে এখন যেটা ঘটছে এটা আসলে ধর্ষণ কাণ্ড, এটা ওটা যেগুলি বলি, এগুলো হচ্ছে দৃশ্যমান একটা বাস্তবতা, কিন্তু এটার ভেতরে কিন্তু অনেক গভীর কিছু আছে। এটাকে মনে হয় খুব ভালোভাবে আমাদের নিরাপত্তা বাহিনী এবং সরকারকে দেখা দরকার। গত সরকারের সময় 2টা খুব মারাত্মক নিরাপত্তার জন্য বৈরী পদক্ষেপ নেওয়া হয়। একটা হচ্ছে রামগড়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়। এই ব্রিজটা হচ্ছে কি ভারতের জন্য খুব সহজেই এটা এপারে আসার একটা সুযোগ তৈরি হয়। এটা আমাদের নিরাপত্তার দিক থেকে কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না। আরেকটা পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে একদম সীমান্তের ভেতরে মিরেশ্বরের বিরাট একটা এলাকাকে ভারতীয় ইপিজেড করার জন্য আদানি গ্রুপকে দেওয়ার একটা সমঝোতা হয়। এই 2টা বিষয় বাংলাদেশের এই যে পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা, যেটা সবচেয়ে সংবেদনশীল একটা এলাকা, এটার জন্য খুবই একটা বৈরী একটা স্টেপ নেওয়া হয়েছিল। যাই হোক, এখন সংশোধনের একটা সুযোগ আছে। আমরা প্রত্যেক প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাদের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়ে কোনো সুসম্পর্ক হতে পারে না। এটা আমরা সাধারণভাবে ব্যক্তিগতভাবেও কিন্তু দেখতে পাই। আমার প্রতিবেশী যদি আমার প্রতি আগ্রাসী হয়, আমি তার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমার নিরাপত্তাটা আমি তৈরি করে রাখি। এই বিষয়টা মনে হয় বাংলাদেশের সরকার এবং নিরাপত্তা বাহিনীর দেখা দরকার। একটা বিষয় যে আমাদের পাহাড়ে এমনি এদিকে রোহিঙ্গা সংকটটি রয়েছে, সেটির আসলে কোনো সমাধান হয়নি, এবং পাহাড়কে কেন্দ্র করে অর্থনৈতিক যে কার্যক্রম, আমরা যদি একদম পুরো কক্সবাজার থেকে শুরু করে খাগড়াছড়ি পর্যন্ত দেখি, সেখানে যে বিদেশি সংস্থাগুলোর যে অংশগ্রহণ, সেই জায়গাটা এক ধরনের টানাপোড়েন আছে কিনা ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং যদি আমরা এদিকে চিন্তা করি জাপান, সেই ধরনের একটা টানাপোড়েন বা একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, এই সংঘাতের জায়গা যেটা আপনি উল্লেখ করলেন, এটা তো খুবই তাৎপর্যপূর্ণ। ধরেন আমরা দেখি কি এখন দক্ষিণ এশিয়া কিন্তু খুব অস্থির হয়ে আসছে, মানে অনেক ঘটনা, যেমন আপনার এই যে বাংলাদেশের যে 24-এর বিপ্লব, এর আগে শ্রীলঙ্কায় বিপ্লব হলো, মানে পরিবর্তন হলো,
তারপরে সর্বশেষ নেপালে পরিবর্তন হলো। এখন বিজেপির বিরোধী নেতারা বলছে যে ভারতে একই স্টাইলে একটা জেনজি আন্দোলন টাইপের একটা আন্দোলন কিন্তু ধারা বাড়তেছে নির্বাচনে কারচুপি এবং জালিয়াতিকে কেন্দ্র করে। ফলে একটা অস্থিরতা এমনি আছে। এই অস্থিরতার ভেতরের যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তার যে সংকট, যেটা আপনি বললেন, বৃহৎ শক্তি যেগুলো আছে এগুলো কিন্তু এদিকে নজর দিচ্ছে। আর আপনি যে রোহিঙ্গার সাবজেক্টটা, এটা তো বাংলাদেশের জন্য নিরাপত্তা সাংঘাতিক একটা ভালনারেবল একটা জায়গা। কারণ 2017 সাল আর এখন হচ্ছে 2025 সাল, প্রায় 8 বছরের বেশি সময় প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তের ভেতরে। আর এই সন্নিহিত যে বান্দরবনের এলাকাটা, এই এলাকায় মূলত হচ্ছে কুকি চীনের যে স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা দেয়া। অন্যদিকে সীমান্তের ওই পারে আরাকান আর্মির সাথে এবার এদিকের মারমা জনগোষ্ঠী যারা আছে, পাহাড়ি জনগোষ্ঠী, তাদের একটা যোগসূত্র আছে। এর বাইরে ধরেন ওখানে যদি রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হয়, তাদের জন্য নিরাপত্তা জোনের যে কথা বলা হচ্ছে এটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এটা তো আসলে শান্তিপূর্ণভাবে শক্তি প্রয়োগ ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না। আর সেটা যদি হয় তাহলে তো এক ধরনের সংঘাত চলে আসে। এখানে কিন্তু ভারতের 2টা রাজ্য, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলো কিন্তু অস্থির অশান্ত হয়ে আছে, এটা আমরা জানি। তারপরে মিয়ানমারের শিন স্টেট, রাখাইন স্টেট, তারপর শান স্টেট, এই জায়গাগুলো কিন্তু একটা অস্থির অবস্থা তৈরি হয়ে আছে। আর এই পুরা বেল্টের মধ্যে একটা কমন ফেনোমেনা হচ্ছে মেইনল্যান্ডে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু এই জায়গাটাতে সংখ্যালঘিষ্ঠ, এবং এর মধ্যে খ্রিস্টান একটা জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা একটা বড় এলাকায় দেখা যায়। তো ফলে এটার একটা ভালো অবস্থা, এটা মিয়ানমারের জন্য, বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য। তবে আমি মনে করি কি, মানচিত্রের যদি পরিবর্তন একবার শুরু হয় সেটা পুরো এলাকাকে কিন্তু অস্থির করে দেয়, যেটা আমরা মধ্যপ্রাচ্যে দেখছি। স্থিতিশীলতা যদি নিশ্চিত করা যায়, এটা সকল প্রতিবেশীর জন্য কল্যাণ, ভারতের জন্য, চীনের জন্য, মিয়ানমারের জন্য এবং বাংলাদেশের জন্য। খুবই আরেকটা বিষয়, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হবে। যখনই কোনো যৌথ সামরিক মহড়া বা বাংলাদেশের যখন যুক্তরাষ্ট্র, তখনই এক ধরনের ওইটিকে কেন্দ্র করে আসলে পাহাড়কে অস্থিতিশীল করা হয়। এবং আমরা যদি এই ঘটনার আগে একটা কিন্তু চুরির ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে পাহাড়কে অস্থিতিশীল করা হয়, এবং সে সময় মার্কিন সামরিক একটা দল যৌথ মহড়া ছিল এখানে। বিষয়টা এরকম কিনা যে পারস্পরিক সংঘাত তৈরির একটা চেষ্টা কিনা? আসলে যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া, এটা তো হচ্ছে বাংলাদেশের লম্বা ইতিহাস আছে। তো ফলে এটা ওইরকম খুব সংবেদনশীল কোনো একটা ঘটনা এমন কিন্তু না। আর শেখ হাসিনা বিদায়ের আগে বারবার বলছিল যে আমেরিকা তার মানে ঘাঁটি চেয়েছে সেন্ট মার্টিনে, কিন্তু এটা ফর্মালি পেন্টাগন থেকে, পররাষ্ট্র দপ্তর থেকে বারবার অস্বীকার করা হয়েছে। এইরকম কোনো আলোচনা কোনো কালেই হয়নি। তো এটা হয় কি, মানে যেহেতু ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্কটা অনেকটা আনুগত্য সুলভ সম্পর্ক ছিল স্বাধীন সম্পর্কের চাইতে, এটাকে আড়াল করার জন্য বলা হতো যে অন্য দিকের চাপ আছে। যেমন এই যে ফেসিবাদ কায়েম করার 3টা মেয়াদে, এটার কারণে কিন্তু মানুষ একটা বিপ্লবের মাধ্যমে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু নেগেটিভ যেটা বলা হয় সেটা হচ্ছে না, এটা আসলে মানুষের কোনো সাবজেক্ট না, ছাত্র জনতার কোনো সাবজেক্ট না, এটা আমেরিকা এসে ষড়যন্ত্রমূলকভাবে কনস্পিরেসি করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে কি, নিজেদের অবস্থানকে রক্ষা করার জন্য এক ধরনের পরিকল্পিত নেগেটিভ ছাড়া। না হলে আমেরিকার এখানে ঘাঁটি করার কোনো দরকার আছে? এখানকার যে বাস্তবতা আছে সেটা হচ্ছে কি, যেমন বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আমেরিকান কোম্পানি প্রায় 4টা ব্লক প্রায় আছে। আর সাধারণত ইকোনমিক স্টেক যেখানে থাকে সেখানে কিছু নিরাপত্তার বিষয় থাকে। বাংলাদেশের যে বড় গ্যাস সাপ্লাই শেভরনও তাদের কোম্পানি। হ্যাঁ, শেভরন তাদের কোম্পানি। ফলে যেটা একটা মানে আমেরিকা সব বাংলাদেশ ইয়ে করে, এগুলি হচ্ছে কি, যেমন ওই সময় ভারত একতরফাভাবে বাংলাদেশের প্রভাব বিস্তার করেছিল। এখন যেহেতু সেই প্রভাবটা একটু কমে আসছে, তখন হচ্ছে আমেরিকান একটা ভয় দেখানো হচ্ছে। আর এখানকার জটিলতা, নিরাপত্তা ব্যবস্থা খুব, যেমন চায়নার একেবারেই কাছাকাছি চলে আসে। যদি আমেরিকান প্রেজেন্স সত্যিকার অর্থে থেকে থাকে, তাহলে চায়নার নিরাপত্তার জন্য তারা হয়তো ভাববে যে এটা তাদের জন্য হুমকি হতে পারে। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের তো হয়তো 30% জায়গায় তাদের নিয়ন্ত্রণ আছে, বড় একটা অংশ তাদের বাইরে। তো ফলে একটা জটিল অবস্থা আর কি। এই অবস্থায় যার যার স্বার্থ অবস্থানকে ঠিক রাখার জন্য নানান ধরনের নেগেটিভ, নানান ধরনের কনস্পিরেসি থিওরি, নানান ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হয়। যে আমরা একটু আমাদের দেশের অভ্যন্তরে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আসি। সেটি হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এরকম একটি ঘোষণা প্রধান উপদেষ্টা অনেক আগে দিয়েছেন। সে লক্ষ্যে কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা তার জাতিসংঘের ভাষণে বলেছেন যে ফেব্রুয়ারিতে রাজনৈতিক
নেতাদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আজকে থেকে সংলাপও শুরু করছে নির্বাচন কমিশন। আপনি আসলে আলো দেখতে পাচ্ছেন কিনা যে পরিস্থিতি আমরা দেখছি তাতে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা বা সেই ধরনের প্রস্তুতি লক্ষণীয় কিনা, কারণ কোনো রোড ম্যাপ কিন্তু এই সরকার তার দায়িত্ব নেওয়ার পর থেকে দেয়নি। এক কথায় আমি আলো দেখতে পাচ্ছি, যেটা আপনি প্রশ্ন করলেন। কিভাবে দেখতে পাচ্ছি এটা একটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা কিন্তু অবিরাম একটা লাইনেই আছে, মানে নির্বাচনটা হবে। আর এই নির্বাচনের প্রধান পলিটিক্যাল পার্টনার যদি বলি, দেন বিএনপি, তার মিত্ররা, জামাত অথবা তার ঘরানার যে দলগুলো আছে এগুলো, এনসিপি অথবা মধ্যপন্থী কিছু রাজনৈতিক দল, আর কিছু বাম ধারার রাজনৈতিক দল। এর মধ্যে কোনো একটা পক্ষ এই নির্বাচনের কিন্তু বিরোধিতা করছে না, সিগনিফিক্যান্ট কোনো পক্ষ। বিএনপি নির্বাচন চাচ্ছে ফেব্রুয়ারিতে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতিগুলো নির্বাচন কমিশনের আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনলাইনে আছে। জামাত ইসলামী তো অনেক আগে থেকেই বলছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হতে পারে, রমজানের আগে। এখনো পর্যন্ত তারা বলছে না যে নির্বাচন এই সময় করা যাবে না, আরো পিছাইতে হবে, এরকম কোনো কথা ভিতরে অথবা বাইরে আমরা শুনতে পাই না। এনসিপি কিন্তু নির্বাচনের বিরোধিতা করতেছে না, তাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই কাছাকাছি বক্তব্য কিন্তু অন্য বড় দলগুলোরও আছে। এটা একটা দিক। আপনি অ্যাডভাইজারের সাথে যদি পার্সোনালি আলাপ করেন, যেমন আমি কমপক্ষে 5-7 জন অ্যাডভাইজারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়েছে, আমি তাদের পক্ষ থেকে যে কথাটা শুনেছি সেটা হচ্ছে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা অথবা সরকারের কোনো ধরনের অন্য কোনো চিন্তা নাই। এখন এরপরও সংশয় কেন? এই যে আমাদের প্রশ্ন, সংশয়টা একটা জায়গায়, সেটা হচ্ছে কি, এই যে বড় বড় দলগুলোর মধ্যে কিছু কিছু বিষয়ে মত পার্থক্য আছে। এই মত পার্থক্যের মেজর জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এটা কি এখন থেকে বাস্তবায়ন শুরু হবে নাকি পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারা বাস্তবায়ন করবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, নির্বাচন পদ্ধতিটা, এটা কি ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন হবে নাকি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে। এবং অন্যান্য প্রায় 84টা ইস্যুতে যে ঐকমত্য তৈরি হলো এর মাধ্যমে, এবং এই প্রস্তাবগুলো ঐকমত্য কমিশন উপস্থাপন করেছে, এইগুলোর বাস্তবায়ন কি এখন থেকে শুরু হবে নাকি পরে শুরু হবে, এই তো বিষয়টা। এই জায়গাটাতে যেমন বিএনপির অবস্থান, বিএনপি তো একটা বড় দল, বিএনপির অবস্থানটা হচ্ছে কি, নির্বাচন ট্র্যাডিশনাল পদ্ধতিতে হতে হবে, আনুপাতিক পদ্ধতিতে করা যাবে না। জামাত বলছে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সব ক্ষেত্রে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। একই বক্তব্য আমরা ইসলামিক আন্দোলন এবং আরো কয়েকটা দলের কাছে পাই। এনসিপি যেটা বলতেছে, নিম্নকক্ষে ট্র্যাডিশনাল হতে নির্বাচন হোক, উচ্চকক্ষে নির্বাচন হতে হবে আনুপাতিক পদ্ধতিতে, যেটা আমাদের ঐকমত্য কমিশনের মূল প্রস্তাবও আছে। এখন এই জায়গাটা থেকে আমরা সমঝোতার একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। আমরা পার্সোনালি নেতাদের সাথে কথা বলি, বিএনপির নেতা, জামাতের নেতা বা অন্য দলের নেতাদের সাথে। আমার ধারণা হচ্ছে সম্ভবত এখানে একটা মীমাংসা হয়ে যেতে পারে। মীমাংসাটা হতে এরকম হতে পারে যে না, ঠিক আছে, নিম্নকক্ষ যেখানে ট্র্যাডিশনাল নির্বাচন হচ্ছে ওই পদ্ধতিতে হবে, আর উচ্চকক্ষে নির্বাচনটা আনুপাতিক পদ্ধতিতে হতে পারে। বাংলাদেশে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের তো ইতিহাস আছে, সেটা হচ্ছে কি এমপির আনুপাতিক পদ্ধতি। এটা এমপির না হয়ে ভোটারের আনুপাতিক পদ্ধতিতে হবে, এটুকুতে পার্থক্য। তাইলে এটা কিন্তু মীমাংসা হয়ে যেতে পারে। আর উচ্চকক্ষ তো বিএনপি মেনেই নিয়েছে। এখন আসলে যে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে, যেমন একসময় বলা হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন পরবর্তী সরকার করবে, এটা বিএনপির মূল কথা ছিল, কিন্তু ওই জায়গা থেকে তো তারা সরে আসছে। সর্বশেষ যে আলোচনায় বিএনপির পক্ষ থেকে তারা আপনার গণভোটের তো বিরোধিতা করা হচ্ছিল, তারা গণভোটকে মেনে নিচ্ছে। এমনকি সাংবিধানিক আদেশের মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন শুরু হয় তাহলে সেটার ব্যাপারেও কিন্তু তাদের বক্তব্য নমনীয়। তারা যেটা বলতে চাচ্ছে এটা পরবর্তী পর্যায়ে একটা চ্যালেঞ্জ হতে পারে। এইসব জিনিসে আমার যে ধারণাটা হয় সেটা হচ্ছে কি, সংবিধানের এক্সপার্টরা যে রাস্তাটা দেখিয়ে দিয়েছে জুলাই সনদ এখন থেকে বাস্তবায়নের ব্যাপারে, তাদের রাস্তার 3টা মৌলিক জিনিস আছে। একটা হচ্ছে কি, সাংবিধানিক আদেশ দিয়ে এটা বাস্তবায়ন শুরু করা। 2 নম্বরটা হচ্ছে কি, এটার একটা গণভোট হওয়া। গণভোট যদি হয় তাহলে জনগণের সার্বভৌম ইচ্ছার যে বিষয়টা সংবিধানে উল্লেখ করা আছে এটা কার্যকর হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কি, পরবর্তী সরকার যেটা আসবে এই সমঝোতার ভিত্তিতে এই প্যাকেজকে সংবিধান সংশোধন করে নেবে, যেটা আমরা জিয়াউর রহমানের সময় এবং এরশাদের সময় আমরা দেখছি। ওই সময় সামরিক আইন ছিল, সামরিক ফরমান বলে সংশোধনগুলো ছিল, আর এখন হচ্ছে কি সাংবিধানিক আদেশ বলে হবে।
এবং এভাবে যদি হয়ে যায় তাহলে বাস্তবায়নটা এখন থেকে শুরু হয়ে যেতে পারে এবং পরবর্তী সংসদ এটাকে আনুষ্ঠানিকতা দিবে। যেমন একটা প্রশ্ন আমরা করতে পারি, 1990 সালের যে নির্বাচনটা, 91 সালের যে নির্বাচন এবং সরকার গঠন করা, এখানে 3 জোটের রূপরেখার মধ্যে যে বিষয়গুলো ছিল এগুলো তো সংবিধান সংশোধনের ব্যাপার ছিল, এটা তখন থেকে কার্যকর হয়ে গেছে, পরে এটা সংশোধন করা হয়েছে। এমনকি ওই নির্বাচনে জিতছিল হচ্ছে বিএনপি না, যদিও একটা ধারণা ছিল আওয়ামী লীগের সরকার গঠন করবে। বিএনপি বরাবরই কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষের দল ছিল, কিন্তু তারা যেহেতু একটা সব দলগুলো চাচ্ছে, তারা জনরায় পাওয়ার পরেও কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে চলে গেছে। ফলে এই যে সমঝোতার যে বিষয়টা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফলে আমি যে শুরুতে বললাম আমি একটা আলো দেখতে পাচ্ছি, এই আলো হচ্ছে সমঝোতার আলো। সকল পক্ষ কিন্তু কাছাকাছি আসছে, একটা নির্বাচন হচ্ছে। লাস্ট কমেন্টটা হচ্ছে আমার এই, যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হয় তাহলে হয় কি, এই মানে নিয়মতান্ত্রিকতার বাইরে, এই যে তারেক সাহেবের একটা বক্তব্য আপনি পড়তেছিলেন, গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। সমঝোতাহীনতার অনিবার্য পরিণতি হচ্ছে গুপ্ত কোনো কিছু হওয়া, যেটা আমরা দেখতে পাই না, দৃশ্যপটের আড়ালে অন্য কিছু হওয়া। এটা কিন্তু একটা রাষ্ট্রের স্বাভাবিক অগ্রগতির জন্য মোটেই ইতিবাচক হতে পারে না। কিন্তু আমরা যদি এই নির্বাচন পদ্ধতি আপনি যেটি বলছিলেন সেই পদ্ধতিতে যদি আমরা যাই, তাহলে যদি উচ্চকক্ষে আরপিও মানে উচ্চকক্ষে যদি পিআর হয় তাহলে আরপিও সংশোধন করতে হবে, সেগুলোর কিছু বিষয় আছে। যে টাইম ফ্রেম রয়েছে 3 মাস হাতে রয়েছে, তার মধ্যে আসলে এই কাজগুলো করা সম্ভব কিনা? এই কাজগুলো করা একেবারে 3 মাস তো অনেক বড় বিষয়, এটা 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে সম্ভব। কিভাবে সম্ভব? এগুলো তো ধরুন এখন রাষ্ট্রপতি মানে সাংবিধানিক আদেশের মাধ্যমে হতে পারে, অধ্যাদেশ জারির মাধ্যমে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটার বৈধতা তো এখন হবে না, এটা পুরো প্যাকেজটাকে বৈধ করা হবে, এটা হচ্ছে যখন পার্লামেন্ট বসবে। যেমন ধরেন 82 সালে যে সামরিক অভ্যুত্থান, এরশাদ ক্ষমতা আসলো না, আসার পরে তো কনস্টিটিউশন ছিল না, সাসপেন্ড ছিল। ওই সময় যতগুলো কার্যক্রম ছিল, এবং 75-এর পরে খন্দকার মোশতাক সাহেব ক্ষমতা আসার পরে জিয়াউর রহমানের যে টাইমটা, এই টাইমে তো সংবিধান সক্রিয় ছিল না, কিন্তু পুরো প্যাকেজটাকে একটাতে 5ম সংশোধনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে, আর এরশাদের পরে সম্ভবত 7ম সংশোধনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। এখনও ওইরকম একটা প্যাকেজের মাধ্যমে এটা বৈধতা পাবে। ফলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তবায়নের জন্য কিছু অর্ডার, এইগুলো কিন্তু কনস্টিটিউশনের যারা এক্সপার্ট আছে তারা কিন্তু রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু একটা বিষয় দিয়ে ধরেন নোট অফ ডিসেন্ট দেওয়া যেসব বিষয়গুলোতে রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সংক্রান্ত এবং সংবিধান সংশোধনের বেশ কিছু জায়গায়, তাহলে সেটি কিভাবে বাস্তবায়ন হবে? সেটি কি আসলে গণভোট ছাড়া বা অন্য কোনো উপায়ে সম্ভব? এই নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, কারণ যে রাজনৈতিক দল পরে সরকার গঠন করবে তাদের তো নোট অফ ডিসেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে তারা সেগুলো বাস্তবায়ন করবে কিনা? 90-তে তো পুরোটা বাস্তবায়ন করা হয়নি। হ্যাঁ, না, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কি, আমি একটা বক্তব্য দেখছিলাম প্রফেসর আলী রিয়াজ সাহেবের। উনি বললেন যে বিএনপি এই প্রসঙ্গে যেটা বলে সেটা হচ্ছে কি, আসলে নির্বাহী কর্তৃপক্ষকে যদি হাত পা বেঁধে দেন তাহলে তারা তো রাষ্ট্র চালাতে পারবে না, এটা হচ্ছে মূল বক্তব্য। এর জবাবে আলী রিয়াজ সাহেব বললেন যে এখানে এই যে সরকারের বাইরে একটা কমিটি করে নিয়োগ দেওয়ার কথা কোথায় কোথায় বলা হচ্ছে, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক, এগুলোতে তো এইগুলো তো আসলে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের সাবজেক্ট না, এই জন্য তো সাংবিধানিক সংস্থা। তো এইখানে আপনার হাতটা, মানে আপনি যে হাত পা বেঁধে দেওয়ার কথা বলছেন, হাতটা আপনি ওখানে দিবেন কেন? এটা তো ওখানে যাওয়ার বিষয় না। এটা বলা হচ্ছে না যে আপনি নির্বাহী কর্তৃত্ব প্রয়োগের জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, আপনি পুলিশের আইজি বলেন, আইজিপি অথবা র্যাবের প্রধান, এগুলো আপনি নিয়োগের ক্ষেত্রে ওইরকম একটা কমিটি করা হবে, সেটা তো বলা হচ্ছে না। অর্থাৎ নির্বাহী বিভাগ চালানোর জন্য যে ক্ষমতা, সেই ক্ষমতা তো আছেই, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান যারা নির্বাচন পরিচালনা করবে, যারা হাইকোর্টে যদি মানে কোর্টের জাজ নিয়োগ করার সাবজেক্ট যদি থাকে, অথবা দুদকের চেয়ারম্যান নিয়োগ করা, তো এইসব বিষয়ে তো যদি অন্য কোনো কমিটি করে, সার্বজনীন কোনো একটা কমিটি যদি এই কাজগুলি দায়িত্ব পালন করে মানে সংসদের, তাহলে এই ক্ষেত্রে তো নির্বাহী বিভাগের আপত্তি থাকতে পারে না। আমার মনে হয় ওনার যুক্তিটাকে একেবারে আপনি ফেলে দিতে পারবেন না। যদিও আবার এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে, একটা সরকার চালানোর জন্য কিন্তু অনেক ধরনের ক্ষমতার প্রয়োজন আছে। সব কিছুকে আপনি কাটেল করলে সরকার চলতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু দুইটার মধ্যে আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে দিয়ে বিচার করতে হবে। খলিল, একটা বিষয় যে নির্বাচন কমিশনের কার্যক্রম যদি বিশ্লেষণ করেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়ে এসে এই সরকারের এই যে আসন পুনর্বিন্যাস,
এগুলোর আসলে কোনো প্রয়োজন ছিল না, কিংবা এই যে অতিকথন কেন আসলে প্রতীক দেওয়া যাবে না, অমুক বাহিনীর প্রতীক আছে সাথে সংশ্লিষ্ট, বা এই যে বেআইনি কারো পক্ষে কাজ করা নিয়ে এই যে অতিকথন, এগুলো আসলে এই নির্বাচন কমিশনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করে কিনা বা সমালোচনার মুখে ফেলে কিনা? না, প্রথম কথা হচ্ছে কি, আসলে ব্যক্তিরাই তো বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে বসেন, তো মানুষ তো সব মানে বিতর্কের ঊর্ধ্বে কখনো হতে পারে না, ছোটোখাটো অনেক কিছুই হতে পারে। তবে মোটা দাগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে কি, আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, তাদের কার্যক্রমের মানে লাইনটা কোন দিকে যাচ্ছে। তারা কি আসলে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের এনভায়রনমেন্ট তৈরির বিপক্ষে কোনো রোল প্লে করতেছে, নাকি ট্র্যাকটা ঠিক আছে? আপনি প্রতীকের যে বিষয়টা বললেন, তারপর নিবন্ধন পাওয়া অথবা টুকটাক কিছু কথা বলা, এগুলো খুব বড় কোনো বিষয় না। আমার একটা ধারণা হচ্ছে কি, ব্রড বেসড ইলেকশন কমিশন একটা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছে। দেখেন কতগুলো ছোটোখাটো ঘটনা, এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হয়। এই যে বিশ্ববিদ্যালয় সংসদগুলোতে যে নির্বাচনটা, ডাকসু নির্বাচনের যখন ঘোষণা দেওয়া হয় তখন থেকে আমরা নানান ধরনের প্রতিকূলতা, ইলেকশন কি হবে, হবে না, হতে পারবে না, কিন্তু ফাইনালি ইলেকশন হলো। এবং ইলেকশনটা এমনভাবে মানে সিসিটিভি থেকে শুরু করে এত স্বচ্ছ নির্বাচন হলো, যেখানে আসলে কোনো ছাত্রের মধ্যে সন্দেহ থাকতে পারে না যে এখানে এই কারচুপিতে। এরপরও বিতর্ক নেই তা না, যেমন এখন কোথায় ব্যালট ছাপানো, কোথায় কি হয়েছে, এগুলো থাকবে। এরপরে ধরুন জাকসুতে একই অবস্থা, নানান টানাপোড়ের মধ্যে ফাইনালি কিন্তু একটা বিতর্কহীন এক ইয়ের দিকে যাচ্ছে। আরও যে নির্বাচনগুলো আছে কি, আমার ধারণা হচ্ছে কি, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা প্রধান উপদেষ্টা যে একটা কথা বারবার বলছেন না, এটা একটা ইতিহাসের একটা স্মরণীয় নির্বাচন হবে। এবং এই ইতিহাসের স্মরণীয় নির্বাচন হওয়ার মতো কতগুলো সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ইলেকশন কমিশনের ব্যাপারে এনসিবির থেকে যে আপত্তিগুলো আসছিল, আস্তে আস্তে কিন্তু তাদের ট্র্যাক সংশোধন হচ্ছে, তারা কিন্তু ওইরকম বিতর্কমূলক জায়গায় যাচ্ছে না। তারপরে প্রশাসনের যে বিষয়টা, প্রশাসনের মধ্যেও যে একটা নির্দিষ্ট বলয়ের প্রভাব থেকে বের হয়ে আসার প্রচেষ্টাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে ধরেন বিদেশি পর্যবেক্ষক নিয়ে আসা। তো সামগ্রিকভাবে আমার মনে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে রাষ্ট্র যাচ্ছে, এবং পলিটিক্যাল ফোর্স যারা আছে তারা কিন্তু এখানে কোঅপারেট করতেছে। যে আলোচনায় অংশ নেওয়ার জন্য মাসুম খালি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।